বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য ফখরুলের। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য ফখরুলের। দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। ভারত চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যা চাইবে, তখনই সেটা হবে। সংঘর্ষে ৩ জন নিহতের পর থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বলবৎ। অবরোধ শিথিল করায় যান চলাচল শুরু। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন ৩ সদস্যের ইইউ প্রতিনিধি দল। গণহত্যার মামলায় শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। সাবেক ২ এমপি সহ ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার। মহাসপ্তমীতে বিহিত পূজার আনুষ্ঠানিকতা, চক্ষুদানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্র আরতিতে মণ্ডপে মণ্ডপে চলছে বন্দনা। মা পৃথিবীতে এই বছরে একবার আসে আমাদের সকলের দুঃখ দুর্দশা দূর করার জন্য। মা যেন দেশকে শান্তিতে রাখে, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে। যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় এলোপাতারি গুলি, প্রাণ গেল ৪ জনের। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে দিল্লি। এই মনোভাব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের উপর। তবে দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল, জানান বিএনপি মহাসচিব। মাহফুজ মিশুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও তার উত্তরই মেলেনি এখনো। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে হরহামেশায় বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। সব ছাপিয়ে প্রশ্ন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়ে দলটির ভাবনা কি? খুব পরিষ্কার, আমরা সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে, ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। ২০১৪ সালের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান ছিল উল্লেখ করে বিএনপি বলছে, পরের দুটি নির্বাচনকেও বৈধতা দিয়েছে তারা। এসব ঘটনায় সম্পর্কের টানাপোড়েন বেড়েছে বলে মত মির্জা ফখরুলের। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মনে ঢুকবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। জানান, প্রতিবেশী দেশটির সাথে সম্মানজনক সম্পর্ক চাই দেশের মানুষ। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যা চাইবে, তখনই সেটা হবে। মহাসচিব জানান, কেবল ভারত নয়, সব দেশের সাথেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে।
পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রতিনিয়তই পাল্টাচ্ছে কূটনীতির অগ্রাধিকার। এরকম বাস্তবতায় প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে ধাবিত হয় তার উপর নির্ভর করবে অনেক কিছুই। বিএনপি বলছে তাদের দল সবসময়ই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে নিতে চায় প্রতিবেশীর সাথে সম্পর্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখনও থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আহতদের চিকিৎসার সুবিধার্থে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে ঢাকা চট্টগ্রাম সড়কপথে অবরোধ দুপুর ১২টার পর থেকে শিথিল করে যুগ্ম ছাত্র জনতা। তবে নিরাপত্তার কারণে খাগড়াছড়িতে সীমিত রয়েছে যানবাহন ও মানুষের চলাচল। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময় আনা নেয়া করা হচ্ছে। গতরাতে যুগ্ম ছাত্র জনতার নামে ফেসবুকে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। বান্দরবান ও রাঙ্গামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। এর আগে রোববার ১৪৪ ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয় সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হচ্ছে, এই অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর রমনায় ডিএমপির ৫টি থানার ভবন নির্মাণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, একটা মহল চায় পূজা যেন উৎসব মুখর না হয়, সেজন্য খাগড়াছড়িতেই ঘটনা ঘটানো হয়েছে। অনেক সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করছে বলেও জানান উপদেষ্টা। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন। আজকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে, এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। শনি ও রবিবার খাগড়াছড়ি এবং গুইমারায় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে জানানো হয়, ইউপিডিএফ এর মূল অংশ ও এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ২৩ সেপ্টেম্বর এক শিক্ষার্থী ধর্ষণের জেরে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২৬ সেপ্টেম্বর অবরোধ চলাকালে টহলরত সেনা সদস্যদের উপর ইটপাটকেল ছোড়া হয়, এতে ৩ সেনা আহত হয়। ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সংঘর্ষ, ভাঙচুর, গুলি ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী সারা রাত কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার গুইমারার রামসু বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে পাহাড়ি বাঙালি পাল্টাপাল্টির ধাওয়ায় জড়িয়ে পড়ে। সেনা সদস্যদের উপর দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও গুলতি দিয়ে হামলা চালানো হয়। এতে ৩ কর্মকর্তা সহ ১০ সেনা সদস্য আহত হন। একই সঙ্গে বিজিবির গাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় পাহাড় থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ১০০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে সেনা সদস্যদের তৎপরতায় সশস্ত্র দলটি সরে যায়। সেনাবাহিনী সব জাতিগোষ্ঠীর নেতা ও জনগণকে সংযত থাকার আহ্বান জানায়। পার্বত্য অঞ্চলের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয় বিবৃতিতে। এ পর্যায়ে একটু খাগড়াছড়িতে যেতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, এই মুহূর্তে জেলার কি অবস্থা দেখছেন? যান চলাচল বেড়েছে কিনা? খাগড়াছড়ি শহরের কথা যদি বলতে যাই, তাহলে এখন পর্যন্ত জনমনে যে একটি স্বস্তি থাকার কথা বা যে একটি স্বাভাবিক জীবনযাত্রা আসার কথা, সেটা এখন পর্যন্ত পুরোপুরি আসেনি। এখনও শহরের দোকানপাট বন্ধ রয়েছে, মানুষের চলাচল একটু সীমিত রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে আটকে পড়া বা বিভিন্ন খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি চট্টগ্রাম রুটের যে সকল যাত্রীরা আছেন তাদের ভোগান্তির কথা চিন্তা করে
দুপুর 12টার পর থেকেই সকল টিকিট কাউন্টার থেকে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে এবং সেখানে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে এবং সবগুলো গাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকা রুটে পাস করা হবে। একটু পর্যন্ত আমাদেরকে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এছাড়া এখন আমি যে জায়গাটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে শহরের 0 মাইল এলাকা, যেখানে সবগুলো যাত্রীবাহী গাড়ি একসাথে করে আনা রাখা হয়েছে এবং এই গাড়িগুলোর অপেক্ষা শুধুমাত্র সাজেক থেকে যে পর্যটক রয়েছেন 5 শতাধিকেরও বেশি, তাদের ভ্রমণ শেষে ফেরার যে জায়গাটা, ফেরার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় টুরিস্টরা এখানে ফিরছেন। তারা আসলেই 0 মাইল থেকেই গাড়িগুলো ছেড়ে যাবে, সেটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানতে পারছি। আর এছাড়া যদি বলি তাহলে গুইমারে যে 3 জন নিহত হয়েছে এবং সেখানে আহত হয়েছে, সে এলাকার পরিস্থিতিও অনেকটা থমথমে। তবে 144 ধারা খাগড়াছড়ি জেলা সদর পৌর এলাকা এবং গুইমারা উপজেলা 144 ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পারছিলাম যে এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে। একই সাথে জনগণের স্বস্তি ফেরাতে, দুর্ভোগ কমাতে এবং যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই পরিস্থিতিটুকু যতক্ষণ নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সকলেই কাজ করে যাবেন এবং কাজ করছেন। একই সাথে পুলিশ বলছেন খাগড়াছড়ি জেলা সদরে যে ভাঙচুর, সংঘর্ষ এবং হামলার ঘটনা হয়েছে সেই সব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে অপরাধীদেরকে যারা হামলা, ভাঙচুর এবং সংঘর্ষে জড়িয়েছে সে সকল ঘটনার সাথে যারা অপরাধী তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবে। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। হাফিজ উদ্দিন বলেন, জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ, আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে 2-1টি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশকে সাজিয়ে নেয়। তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচন আগে বলুক, জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে, নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা, যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না। আসছে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে, সিএসির সাথে বৈঠক শেষে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। তিনি বলেন, ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর জানান সারা কুক। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেছেন ইইউ এর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। পরে সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন পর্যবেক্ষকরা। We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programmes, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে, আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে। জুলাই আন্দোলন দমাতে সারা দেশে 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় 90,000 রাউন্ডেরও বেশি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এই তথ্য জানিয়েছে প্রসিকিউশন। আজ এই মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এই মামলায় 54তম ও শেষ সাক্ষী। জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্য সরাসরি সম্প্রচার করা হয়। প্রসিকিউশনের দাবি,
কোনো ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। সকালে কুষ্টিয়ায় 7 জন হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়াও রংপুরের বেরবির শিক্ষার্থী আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 2-এ। 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য উদ্দেশ্যে। সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। দর্শক, আমরা ট্রাইব্যুনালে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আজকের কার্যক্রম নিয়ে প্রসিকিউশনের ব্রিফিংয়ে আর কি কি তথ্য জানানো হয়েছে? তো যে মামলার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী মামলা, সেই মামলায় একদম সর্বশেষ সাক্ষী আলমগীর হোসেন, যিনি এই মামলার মূল তদন্ত কর্মকর্তা, তিনি কিন্তু আজ সাক্ষ্য দিয়েছেন এবং তিনি সাক্ষ্যে আজকে মূলত জব্দ তালিকায় যে সকল জিনিস তিনি জব্দ করেছেন, সরকারি নথি, অন্যান্য সকল নথি কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন ধরনের নৃশংস যেই সকল ঘটনাগুলো ঘটেছিল সেই সকল ঘটনার ভিডিও কিন্তু আজকেও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে এবং সেই সকল ভিডিওর মধ্যে যমুনা টেলিভিশনের একটি সংবাদও কিন্তু আজকে ট্রাইব্যুনালে পরিবেশন করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনের নৃশংসতা ফুটে উঠেছে। এমনই কিন্তু আরও আন্তর্জাতিক গণমাধ্যমেরও বেশ কয়েকটি সংবাদ ট্রাইব্যুনালে উত্থাপিত হয় এবং এগুলো কিন্তু সবার সামনে বিভিন্ন রকমের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো বর্ণনাও করেন প্রসিকিউশন। এবং পরবর্তীতে আজকে আরও এই বিরতি চলছে, এখন বিরতির পরে আরও সাক্ষ্য গ্রহণ হবে এবং সেই সাক্ষ্য গ্রহণে হয়তো আরও কয়েকটি ভিডিও উপস্থাপিত হতে পারে। পাশাপাশি যে সকল বিষয় রয়েছে, যে আন্দোলনকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঘটেছে তার বর্ণনাও কিন্তু এই তদন্ত কর্মকর্তা তুলে ধরবেন। এছাড়া আজ কিন্তু আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, সেখানে ইতোমধ্যে আবু সাইদের 2 জন সহপাঠী কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারা আবু সাইদ হত্যায় জড়িত যে সকল কর্মকর্তারা, পুলিশ এবং বেরবির যে সকল শিক্ষকরা অভিযুক্ত আছেন তাদের সকলের বিচার চেয়েছেন। পাশাপাশি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ যারা এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বা হুকুমের আসামি তাদেরও কিন্তু বিচার দাবি করেছেন। এর মধ্যে দিয়ে কিন্তু আজকে এখন কিন্তু ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, অন্যান্য মামলায়ও কিন্তু বিচার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, হয়তো খুব দ্রুতই এই মামলারও একটি ফলাফল আসতে পারে, যেহেতু এরপরে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন, এরপরে কিন্তু রায়ের দিকে যাবে এই মামলাটি। মাইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সন্ত্রাস দমন আইনে কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীতে সাবেক 2 সংসদ সদস্য সহ 13 জনকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার ভোরে গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলি। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, ফয়জুর রহমানকে নিকুঞ্জ থেকে এবং তামান্না নুসরাত বুবলিকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের 11 জন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে উৎসব মুখর পূজা মণ্ডপ। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, সপ্তমী পূজার মাধ্যমে 7 জন্মের পাপ মোচন হয়, তাই সূর্যোদয়ের পরেই শুরু হয় পূজার আচার। মহাসপ্তমীর সকালেই নবপত্রিকা প্রবেশ, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলে দেবীর বন্দনা। আসন, বস্ত্র, পুষ্পমাল্যের মতো ষোড়শোপচারে দেবীর আরাধনায় কৃপা লাভের প্রার্থনা করেন ভক্তরা। বেলা 11টার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। দেবীর কাছে কৃপা প্রার্থনায় কেউ চান আত্মমুক্তি, সন্তানের কল্যাণ কিংবা গোটা বিশ্বের মঙ্গল প্রার্থনা। শিশু ভক্তদেরও সপ্তমী ঘিরে নানা পরিকল্পনা। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবার মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে। বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ও
যেন পরীক্ষায় ভালোভাবে জিপিএ 5 পায় আর যেন ওর টার্গেটেও পৌঁছাতে পারে। মা যেন দেশকে শান্তিতে রাখে। মা পৃথিবীতে এই বছরে একবার আসে আমাদের সকলের দুঃখ দুর্দশা দূর করার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। দর্শক, পূজা উদযাপনের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আজকে মহাসপ্তমী, সকালে পূজার আনুষ্ঠানিকতা তো বোধহয় শেষ হয়ে গেছে। এই মুহূর্তে পূজা উদযাপন কেমন চলছে, দর্শনার্থী যারা আছেন তারা কেমন আনন্দ করছেন সেটি একটু দেখতে চাই এবং জানতেও চাই। আর সন্ধ্যায় কি থাকছে? লোপা, আসলে কিছুক্ষণ আগেই অর্থাৎ প্রায় 11:30টার দিকে অঞ্জলি শেষ হয়েছে। মূলত অঞ্জলির মাধ্যমে এবং অঞ্জলির পর প্রসাদ বিতরণের মাধ্যমে যে পূজার আচার সেগুলো আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এরপর যেগুলো হচ্ছে এখন যারা ভক্তরা আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ভক্ত এসেছেন এবং তারা আসলে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন, দেবী মায়ের দর্শন করছেন। এভাবেই কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যায় দেবী মায়ের মণ্ডপ ঘুরে ঘুরে দেখবেন যারা আছেন দর্শনার্থীরা তারা। এবং সকাল থেকে কিন্তু যেহেতু আজকে সপ্তমী, ষষ্ঠীতে আসলে বোধনের মাধ্যমে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সপ্তমী থেকে আসলে মূল পূজাটি শুরু হয়। সপ্তমীতে বলা হয় যে দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে আসলে তাকে জাগ্রত করে তোলা হয় এবং তারপর তার চরণে ষোড়শোপচার দিয়ে তার অর্চনা করা, পূজা অর্চনা করা, একই সঙ্গে নবপত্রিকার যে প্রবেশ স্থাপন, একই সঙ্গে কল্পারম্ভ, সপ্তাদি কল্পারম্ভ, এই রকম অনেকগুলো ধাপ পেরিয়ে আসলে যে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা বা পূজার যে আচার সেগুলো পালিত হয় এবং যথাযুক্তভাবে সেই আচারগুলো পালন করবার জন্য আসলে আমরা দেখেছি সকাল থেকে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে কোনো আচার পালনে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, কঠোর অবস্থানে ছিলেন তারা। আমরা দেখেছি সকাল থেকে প্রায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন ছিল ঢাকেশ্বরী মন্দিরে। পুলিশ এবং র্যাবের হেডকোয়ার্টার একদম মণ্ডপের মুখোমুখি অবস্থানে রয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসেরও একটি ইউনিট কিন্তু একদম প্রস্তুত রয়েছে, অর্থাৎ যে কোনো রকমের অঘটন বা যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে সঙ্গে সঙ্গে রোধ করা যায় সেই রকম একটি ব্যবস্থা কিন্তু সার্বিক ব্যবস্থা রয়েছে। যারা ভক্তরা আছেন, এবারে আপনি জানেন যে এবারে দেবী দুর্গা কিন্তু গজে করে এসেছেন, যাবেন দোলায়। ফলে গজে করে আসার যেই অর্থ সেটি হচ্ছে দেবী কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা ধরনী হতে পারে এবং সেই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের উপবাস ভেঙে তারা ভোগ গ্রহণ করেছেন, অন্নভোগ নিবেদন করেছেন। সব মিলিয়ে আগামীকাল কুমারী পূজা এবং মহা অষ্টমীর মহাভোগ প্রদান করা হবে, তারই প্রস্তুতি চলছে প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার ঢাকার বাইরে নাটোরে একটু যেতে চাই নাজমুল হাসানের কাছে। নাজমুল, এখন তো দুপুরে ভক্ত অনুসারীদের আনাগোনা কেমন দেখছেন? আর এবার তো বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কতটা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন ভক্তরা? লোপা, আসলে কিছুক্ষণ আগে এই বিভিন্ন আনুষ্ঠানিকতা এই কিছুক্ষণের জন্য শেষ হয়েছে। ভক্ত অনুরাগীরাও কিছুক্ষণ আগেই এখানে ছিল, এখনও এসে আমরা কিন্তু অনেক ভক্তদের দেখতে পাচ্ছি। আর নিরাপত্তার কথা যে বিষয়টি বললেন যে এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশেই রয়েছেন, নিরাপত্তার কোনোই ঘাটতি নেই বলে জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। লোপা, আরেকটা বিষয় আমি বলতে চাই যে নাটোরে কিন্তু বর্ণিল আয়োজনে আশপাশের যে জেলায় পুজো হয় তার চাইতে বেশি বর্ণিল আয়োজনে হয়। আমরা যেই পূজা মণ্ডপটিতে রয়েছে সেখানে কিন্তু মুগ ডাল দিয়ে আসলে ব্যতিক্রম ধর্মী একটি প্রতিমা তৈরি করা হয়েছে, দুর্গা প্রতিমা। এর আগেও আমরা পাটের তৈরি প্রতিমা দেখেছি। তো সব মিলিয়ে এখানকার যে আয়োজকরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের আসলে
বর্ণিল আয়োজনে এই দুর্গাপূজা তৈরি করেন। আসলে সকাল থেকে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা আমরা যদি এখানে আমরা পুরোহিতের কাছে জানতে চাই, কি ধরনের আনুষ্ঠানিকতা? আজকে সপ্তমী পূজা দিয়ে শুরু, মানে মায়ের চক্ষুদান পান প্রতিষ্ঠা দিয়ে শুরু, আর সপ্তমী পূজা দিয়ে শুরু। এই জন্য ভক্তবৃন্দ আর এই মায়ের এখানে একটা নতুন মডেল মুগের ডাল 80 কেজির ডালের একটা প্রতিমা তৈরি, এই নাটোরের মধ্যে একটা রেকর্ড। সবাই ভক্তবৃন্দ সবাই একটা সমালোচনা করে সুন্দর বিউটিফুল হয়েছে মন্দিরটা। যে বিষয়টি আসলে এখানে এসে যে বিষয়টি জানলাম যে ব্যতিক্রম ধর্মী দুর্গা প্রতিমা আসার কারণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা আসছেন। আমরা লালবাজার এলাকায় সকালে আরেকটি প্রতিমা দেখিয়েছি যে 20 কেজি পাটের আঁশ দিয়ে তৈরি হয়েছে। গতবারও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয়েছিল, ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছিল। এগুলো কিন্তু দর্শনার্থীদের আসলে বাড়তি মনোযোগ আকর্ষণ করে। এই জন্য আশপাশের জেলা থেকে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা এখানে পূজা উদযাপন করতে আসে বা এখানে বিভিন্ন মণ্ডপ দেখতে আসে। সব মিলিয়ে যে নিরাপত্তার চাদর রয়েছে সেই চাদরে ঢাকা রয়েছে পুরো নাটোর, এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এই পূজা উপলক্ষে যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকার কথা সেই সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার মানুষ। লোপা। নাজমুল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। শরৎকন্যা কাশফুলের আবেদন অপার। বর্ণগন্ধহীন এই ফুলের কি এক জাদু আছে, সেই জাদুতেই মহাচ্ছন্ন হয়ে পড়ে মন। তাই তো ঝিমিয়ে পড়া শহুরের হৃদয় পথে পথে খুঁজে বেড়ায় কাশফুল। শরতের হাতছানির সেই টান কেমন, তাই দেখব আর খুঁজব সুমাইয়া ঐশীর রিপোর্টে। শুভ্র সে সৌন্দর্য ধরা পড়েছে আরেক সহকর্মী মাহফুজ মিঠুর ক্যামেরায়। উঠোনে এক গুচ্ছ কাশফুল হাতে, আমি কি করে ফেরাই তারে? ধুনে টানা পেঁজা তুলোর মতো আকাশটা বাধ্য করে মুগ্ধ হতে আমায়। মন খারাপের গুমোট আকাশ ফুঁড়ে এই যে স্বচ্ছ নীলাম্বর, তারই বুকে স্বাধীন চেতা মেঘগুলোর ঠিকানাহীন যাত্রা। সে পথযাত্রায় জমির শ্বেত সমুদ্রের সঙ্গে দিগন্তে চোখ জুড়ানো মিলন। রোদের ঝিলিক আবার সেই মুহূর্তকে আরও অলঙ্কৃত করে। মন বলে এই তো শরৎ, শরতের সে তো আমন্ত্রণ। শরৎ মানে কাশবন। বর্ষার পালা শেষে বালুচরে যখন জেগে ওঠে কাশ, শরতের হাতছানি তখন থেকেই। সেই ডাকে এত নেশা যে ঝলসানো দুপুরেও কাশের রাজত্বে পাড়ি জমায় মানুষ। ধুলো আর ঘামে ভেজা চপচপে জীবন থেকে ক্ষণিক বিরতি। শহরে তো এভাবে খোলামেলা পরিবেশ না, আর এটা অনেক খোলামেলা, পাশে নদী আছে, কাশবন, মানে খুবই একটা ভালো লাগার পরিবেশ। শরৎকালে যেহেতু কাশফুল আমাদের প্রকৃতির কাছ থেকে আমাদের প্রতি একটা উপহার, তো আসলে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার মতো একটা সুন্দর পরিবেশ, আর এই কাশফুলে আসবো না শরৎকালে সেটা হয় না। নদীর পাড়, জলাভূমি বা খোলা বালুর চরে কাশের রাজত্ব। সে রাজত্বের ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, তবে তার আবেদন ভীষণ প্রবল। বেলা শেষে স্নিগ্ধ নদীর স্রোতে যখন হেলে দুলে বয়ে চলে জীবন্তরী, তখন সে মায়ার টান ফেলে ঘরে ফেরা দায়। কাশফুল বর্ণহীন, কোনো সৌরভ নেই, মালা গাঁথা দায়, পরাও যায় না খোপায়। তবু অদৃশ্য কোনো টানে কাশের বনে বিলীন হয় মন। সব ভুলে তাই বিক্ষিপ্ত জনেরও শরতের এই শ্বেতকন্যার কাছেই আত্মসমর্পণ। চলতি পথে জীবন খাতায় জমা পড়ে যত না পাওয়া আর বিস্বাদ স্মৃতিগুলো। তাই তো বলি, গুমরে না মরে নিজেকে সমর্পণ করুন না এই শুভ্রতায়। জমা থাকা অযাচিত সব ধুলোর মতো উড়িয়ে দিন শরতের কাছে। শরৎ সেগুলো মায়া ভরে আঁকড়ে ধরতে আপনারই অপেক্ষায়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুতের 5.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল। লাইনচ্যুত বগি উদ্ধারের পর 10টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর 4:30টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি একটি লেভেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়। চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে।
নরসিংদী সদরের আলোকবালি ইউনিয়নে আবারও সহিংসতা হয়েছে। বিবাদমান দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া। আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে মুরাদনগর এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আধিপত্য বিস্তার নিয়ে শাহ আলম চৌধুরী এবং কায়ুম সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন যুবদল নেতা সাদেক মিয়া। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আলম চৌধুরী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আর কায়ুম সরকার বহিষ্কৃত সদস্য সচিব। নিহত সাদেক মিয়া নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের উপর মামলার 9 নম্বর আসামি ছিলেন। এর আগে সম্প্রতি আলোকবালিতে দুপক্ষের সংঘর্ষে ঈদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে 2 জন নিহত হন। ওই যে ওখানে যে বিবাদমান যে 2 গ্রুপ আছে তাদের মধ্যেই তো আজকেও লিখেছে। আবার আটক গ্রেপ্তার এখনো আমার জানা মতে নাই। নারায়ণগঞ্জের 2500-এ হত্যা সহ একাধিক মামলার আসামি ইউপি সদস্য সোহেল আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকাল 8টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। সোহেল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। 2500 থানার ওসি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সোহেল। সরকার পতনের পর গা ঢাকা দেয়। 2.5 মাস আগে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি ও মাদক ব্যবসা শুরু করে সোহেল। সকালে এক ব্যবসায়ীর বাড়িতে চাঁদা আনতে গেলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সোহেলের। পালিয়ে যায় তার 3 সহযোগী। সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ 13টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে ইলিশের উৎপাদন কমছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আক্তার জানান, পূজা উপলক্ষে এবছর এখন পর্যন্ত ভারতে রফতানি করা হয়েছে 103 টন ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করেছে $12.5। সেই হিসেবে রফতানি মূল্য দাঁড়ায় 15,77 লাখ টাকা। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়, বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথা জানান উপদেষ্টা। এ সময় 37 জেলার 165টি উপজেলার 6,20,000 জেলে পরিবারকে ভিজিএফ চাল দেয়া হবে। উপদেষ্টা বলেন, এই কার্যক্রমে 15,500 টন চাল বরাদ্দ দেওয়া হবে। ব্যর্থতা যদি বলেন, আপনাদের যত ইচ্ছা বলতে পারেন, এটাতে আমি কোনো ডিফেন্ড করব না বা করব না, কারণ বাজারে ইলিশের দাম না কমা এটা আমারও কষ্ট কারণ। হ্যাঁ, এটাতে আমি কোন রকম ডিফেন্সে যাব না যে না এটা হতে পারত, কিন্তু রিয়েল কারণ জানাটা দরকার ছিল, যেটা আমি ক্লেম করতে পারি যে আমরা অধিদপ্তর, বিএফআরআই এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একদম মূল কারণটা জানার চেষ্টা করছি। দেশে প্রতি বছর 68,000 শিশু জন্মগত হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে। কারো হার্টে ছিদ্র, কারো ভালভে সমস্যা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। চিকিৎসকরা বলছেন, এর প্রধান কারণ অজানা হলেও অপুষ্টি, মায়ের অন্যান্য রোগ এবং পরিবেশ দূষণ থেকেই বাড়ছে জন্মগত হৃদরোগের সংখ্যা। হাসান মিসবার রিপোর্ট। হৃদরোগ, এই রোগের কথা শুনলেই যে কেউ ভাবেন এটি আসলে বড়দের রোগ। হৃদরোগ যে আসলে নবজাতক কিংবা ছোট্ট শিশুদেরও হতে পারে, এটি অনেকেরই অজানা। জন্মগতভাবে অনেকেই হৃদরোগ নিয়ে এই পৃথিবীতে আসে, আর সেই সব শিশুদের চিকিৎসা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন পরিবারগুলো। তেমনই এক শিশু তাসনিম বিনতে শরীফ, বছর পূর্ণ হয়েছে মাত্র। কে বলবে তার হার্টে 3টি ছিদ্র, ভালভে লিক। আর মারজান বেগমের ছোট্ট শিশুরও হার্টে 2টি ছিদ্র, হয়েছে অস্ত্রোপচার। লাইট সাপোর্টে 5 দিন ছিল, বলছে রিক্সও না আছে, তবু আমি আশা চাপিনি। 6 দিনের দিন আল্লাহ আমার দিকে মুখে চাইয়ে আল্লাহ ওর জ্ঞান ফিরে দিছে। পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের। কারো জন্ম হয়েছে 2-1 দিন আগে, কারো বয়স 2-1 মাস। পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের। ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। যখন হয়েছে তখনকার থেকেই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট, মানে কান্না, শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত, মানে মনে হয় যেন নাই। ওনাদের কাছে মানে নির্দ্বিধায় দিয়েছি, বাঁচবে কি না, ফিরে আসবে কি না, একটা অন্যরকম অনুভূতি ছিল তখন। রক্তনালী চিকন ছিল আর হার্ট ছিদ্র ছিল,
এখন ও সার্জারির পর আল্লাহর রহমতে অনেকটা ভালো। শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ৬,১৪৬ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে প্রতি হাজারে প্রায় ১৯ জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে। অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে ১৮৬ জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব, ২ নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা। আক্রান্তদের প্রায় অর্ধেকের প্রয়োজন হয় সার্জারি, কিন্তু ঢাকার বাইরে এর চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীতেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসার ব্যবস্থা। জন্মের 1 মাসের মধ্যে যে সকল শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদরোগের কারণে মারা যাচ্ছে। হৃৎপিণ্ডের অসামঞ্জস্যতা ধরা পড়লে মায়ের পেটে থাকাকালীন অবস্থাতেই ইকোকার্ডিওগ্রাফি করে সেটা নির্ণয় করা এখন সম্ভব। নির্ণয় করা সম্ভব, বাট গর্ভাবস্থায় চিকিৎসা দেওয়া যাবে না। তবে বাচ্চার জন্মের পরপরে আমার কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারটা প্ল্যান করে রাখা যায়। অনেক ধরনের জন্মগত হৃদরোগ আছে যেগুলো 1 মাসের মধ্যে চিকিৎসা না করে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব। জন্মগত হৃদরোগের প্রধান কারণ এখনও অজানা। তবে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বায়ু দূষণ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। খাবারের মধ্যে কেমিক্যালস দেওয়া হচ্ছে, প্রিজারভেটিভ হিসাবে হচ্ছে, টেস্টের জন্য দেওয়া হচ্ছে, আবার ফসলের মধ্যেও বিভিন্ন কেমিক্যাল সার দেওয়া হচ্ছে। কোনটার ইফেক্ট উই ডোন্ট নো, বাট দেয়ার মাস্ট বি সামথিং। যেমন আমরা দেখেছি প্ল্যাসেন্টার মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জন্মের পর শিশুদের শ্বাসকষ্ট, ত্বক ও ঠোঁট নীলচে বা ধূসর হওয়া, দ্রুত হৃদস্পন্দন, ওজন বৃদ্ধি না পাওয়া জন্মগত হৃদরোগের বড় উপসর্গ। দ্রুত শনাক্ত ও চিকিৎসায় বেশিরভাগ শিশু সুস্থ হয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। নুরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। শনিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বেশি অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় আইসিইউতে। গত বছরের 24 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছিল র্যাব। 2024 সালের 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। গির্জার দরজা ভেঙে গাড়ি নিয়ে ঢুকে পড়ল আততায়ী। কিছু বুঝে ওঠার আগেই প্রার্থনারত মানুষের উপর চালালো এলোপাতাড়ি গুলি। যুক্তরাষ্ট্রের মিশিগানে হয়েছে এই হামলার ঘটনা। প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছে আরও 8 জন। গোলাগুলির পর গির্জায় আগুন ধরিয়ে দেয় আততায়ী। সন্দেহভাজন হামলাকারী 40 বছর বয়সী থমাস জ্যাকব, মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য। পুলিশের গুলিতে তিনিও নিহত হন। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্কের মর্মন গির্জায় রোববারের প্রার্থনায় অংশ নিতে জড়ো হয়েছিল কয়েকশো মানুষ। এর মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা। নাটকীয়ভাবে গির্জার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি গাড়ি। অ্যাসল্ট রাইফেল হাতে গাড়ি থেকে নামে এক ব্যক্তি। প্রার্থনারত মানুষগুলো কিছু বুঝে ওঠার আগে শুরু হয় এলোপাতাড়ি গুলিবর্ষণ। প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে সবাই। গুলির আঘাতে ঘটনাস্থলে মারা যায় 2 জন। গোলাগুলিতেই ক্ষান্ত হয়নি হামলাকারী। গির্জায় আগুনও ধরিয়ে দেয় সে। পুড়ে যায় মূল ভবনের বড় একটি অংশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই আততায়ীর সাথে বেশ কিছুক্ষণ হয় গোলাগুলি। প্রাণ হারায় হামলাকারী। পুড়ে যাওয়া ভবন থেকে আরও 2 জনের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। দগ্ধ ও আহতদের নেওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। হামলাকারী সহ এই ঘটনায় এখন পর্যন্ত নিহত মোট 5 জন। আগুনে চার্চের অনেকখানি পুড়ে গেছে, ফলে আমাদের জন্য কাজ করা একটু মুশকিল হয়ে উঠেছে। ভিতরে আর কোনো মরদেহ আছে কিনা তা বের করার চেষ্টা করছি। হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। 40 বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড পেশায় ছিলেন মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক থেকে 6 মাইল দূরের শহর বার্টনের বাসিন্দা ছিলেন তিনি। 2004 সালে মেরিন কর্পসে যোগ দেন থমাস। 2007 সালে ইরাক মার্কিন মিশনেও অংশ নিয়েছিলেন। সেখানে 7 মাস অবস্থান করেছিলেন থমাস। এর কয়েক মাস পরেই ইস্তফা দেন নৌবাহিনী থেকে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এরিক
অ্যাডামস। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। নির্বাচনী তহবিলের জন্য অর্থ সংগ্রহে বেশ বেগ পেতে হচ্ছিল বর্তমান মেয়রকে। বিভিন্ন জরিপেও জোহরান মামদানি ও অ্যান্ড্রু কুমার থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন এরিক। তিনি সরে দাঁড়ানোয় প্রতিদ্বন্দ্বিতা হবে কেবল ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এবং স্বতন্ত্র অ্যান্ড্রু কুমারের মধ্যেই। 2022 সালে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন এরিক অ্যাডামস। এবারের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নেমেছিলেন তিনি। আগামী বছরের 1 জানুয়ারি পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র পদে দায়িত্ব পালন করবেন এরিক। ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে টাইফুন বুয়ালোই। প্রাণ গেছে কমপক্ষে 8 জনের, এখনও নিখোঁজ 17 জন। সোমবার ভোরে দেশটির উত্তর মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুনটি। বুয়ালোইয়ের প্রভাবে রোববার থেকে তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত হয় উপকূলীয় এলাকায়। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়। প্রবল বাতাসে উপড়ে গেছে গাছপালা, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিপর্যস্ত জনজীবন। প্রদেশটির বেশ কিছু অংশে বিচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা। টাইফুন আঘাত হানার আগেই 10টি উপকূলীয় এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার বাসিন্দাকে। সব মাছ ধরার ট্রলারকে বন্দরে ভিড়তে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও। দর্শক, শেষ করছি দুপুরে বাংলাদেশ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য ফখরুলের। দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। ভারত চায় যে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যাওয়া চাইবে, তখনই সেটা হবে। সংঘর্ষে 3 জন নিহতের পর থমথমে খাগড়াছড়ি। 144 ধারা বলবৎ, অবরোধ শিথিল করায় যান চলাচল শুরু। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন 3 সদস্যের ইইউ প্রতিনিধি দল। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। সাবেক 2 এমপি সহ 13 আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার। মহাসপ্তমীতে বিহিত পূজার আনুষ্ঠানিকতা। চক্ষুদানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্র আরতিতে মণ্ডপে মণ্ডপে চলছে বন্দনা। মা পৃথিবীতে এই বছরে একবার আসে আমাদের সকলের দুঃখ দুর্দশা দূর করার জন্য। মা যেন দেশকে শান্তিতে রাখে। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।